আজকের এই ভিডিওতে আমরা মাইস্ট্রো কমিকের আগের কাহিনীকে নিয়ে কথা বলতে চলেছি। এই ভিডিওটি আসলে মাইস্ট্রো সিরিজের সেকেন্ড এবং ফাইনাল পার্ট, কিন্তু আপনারা যদি মাইস্ট্রো কমিকের ফার্স্ট পার্টকে না দেখে থাকেন তাহলে আপনারা সবথেকে প্রথমে ওই ভিডিওটিকে দেখে নিন, যাতে আপনারা এই ভিডিও স্টোরিকে খুবই ভালোভাবে বুঝতে পারেন। ওই ভিডিওটির লিঙ্কটিকে আপনারা ডিসক্রিপশনের মধ্যে পেয়ে যাবেন। চলুন এবার এই কমিকের কাহিনীকে শুরু করা যাক। আগের ভিডিওতে আপনারা সবাই দেখতে পেয়েছিলেন পুরো পৃথিবীর মধ্যে নিউক্লিয়ার বোমকে নিয়ে লড়াই হয়ে গিয়েছে, যার ফলে দুনিয়ার বেশিরভাগ মানুষই মারা গিয়েছে। কিন্তু মোডক, যে আসলে মার্ভেলের খুবই একটি পাওয়ারফুল ভিলেন, সে হাল্ক এবং অ্যাবমিনেশনের মতো মনস্টারকে নিজের ল্যাবের মধ্যে নিয়ে চলে আসে, কারণ এই সমস্ত মনস্টারদের উপর রেডিয়েশনের পজিটিভ রিঅ্যাকশন হয়েছিল এবং এই নিউক্লিয়ার রেডিয়েশনের জন্যই তারা আগের থেকে অনেক পাওয়ারফুল হয়ে গিয়েছিল। মোডক তাদের সবাইকেই নিজের এক্সপেরিমেন্ট ল্যাবের মধ্যে রাখে, কিন্তু প্রায় 100 বছর পর হাল্ক ঘুম থেকে উঠে পড়ে। এরপরে সে ল্যাব থেকে বাইরে বেরিয়ে এসে বাইরের দুনিয়াতে চলে আসে, কিন্তু সে বাইরে এসে জানতে পারে দুনিয়া পুরোপুরি ভাবে ধ্বংস হয়ে গিয়েছে এবং এই ডিস্ট্রয় হয়ে যাওয়া দুনিয়াকে হারকিউলিস মাইস্ট্রোতে পরিবর্তন হয়ে গিয়ে রুল করতে থাকে, যার ফলে হাল্ক হারকিউলিসকে মেরে দেয় এবং সেই ওখানের নতুন মাইস্ট্রোতে পরিবর্তন হয়ে যায়। এরপরে যখন ডক্টর ডুমও হাল্কের বিরুদ্ধে চলে আসে, তখন সে ডক্টর ডুমকে এতটাই খারাপ ভাবে মারে, যার ফলে ডক্টর ডুমকেও ওই জায়গা থেকে ভয়ে পালিয়ে যেতে হয়। এরপরে হাল্ক মাইস্ট্রোর টাইটেলকে নিজের কাছে রেখে নেয় এবং সেই পুরো দুনিয়াকেই রুল করতে থাকে। এবার আগের কাহিনীর শুরুতেই আমরা অ্যাবমিনেশনকে দেখতে পাই, যে মস্কোর মধ্যে একটি গভর্নমেন্ট ফ্যাসিলিটির মধ্যে বসেছিল। অ্যাবমিনেশনের কাছে তার ওয়াইফ চলে আসে এবং সে বলতে থাকে ওই ডক্টরটি তাদের সাথে কাজ করতে মানা করে দিয়েছে। এটিকে শোনার পর অ্যাবমিনেশন ওই ডক্টরের কাছে পৌঁছে যায়। তখনই আমরা জানতে পারি ওই ডক্টরটি আর কেউ নয়, বরং ডক্টর ব্রুস ব্যানার ছিল। অ্যাবমিনেশন ডক্টর ব্রুস ব্যানারকে এমন একটি বোমকে বানাতে বলেছিল যার সাহায্যে পুরো দুনিয়াকেই ধ্বংস করা যেতে পারে, কিন্তু ব্রুস ব্যানারের কাছ থেকে না শোনার পর অ্যাবমিনেশন ব্রুস ব্যানারের গলাকে ধরে তাকে মারার চেষ্টা করতে থাকে। কিন্তু তখনই ওই জায়গার মধ্যে মাইস্ট্রো চলে আসে এবং সে অ্যাবমিনেশনের সাথে লড়াই করে তাকে বাইরে ফেলিয়ে দেয় এবং সে অ্যাবমিনেশনের সামনেই তার ওয়াইফকে মেরে দেয়। এরপরে অ্যাবমিনেশন নিজের ওয়াইফকে হাতের মধ্যে নিয়ে কাঁদতে শুরু করে। তখনই তার কাছে মোডক চলে আসে, বলতে থাকে যে তোমার ওয়াইফকে মেরে দিয়েছে সে আসলে হলো হাল্ক, তুমি তাকে খুবই ভালোভাবেই জানো, কিন্তু চিন্তা করার কোনো কিছুই নয়, কারণ এই দুনিয়াটি আসল নয়, তুমি এখন একটি কল্পনার দুনিয়ার মধ্যে রয়েছে, আসল দুনিয়া তো অনেক আগেই ধ্বংস হয়ে গিয়েছে। এখানে মোডক আরো বলতে থাকে তুমি কি জানো এই দুনিয়াকে আসলে কে ধ্বংস করেছে? সে হলো মাইস্ট্রো, তোমার সব থেকে বড় শত্রু, এই জন্যই তোমাকে তার কাছ থেকে রিভেঞ্জ নিতে হবে। মোডকের এই কথাটি বলার পরেই চারিদিকে অন্ধকার আসতে থাকে। এরপরে অ্যাবমিনেশন রিয়েল ওয়ার্ল্ডের মধ্যে জেগে উঠে। এরপরে সে মোডকের এক্সপেরিমেন্ট ল্যাব থেকে বাইরে চলে আসে। বাইরে আসার পরে অ্যাবমিনেশন বাইরের দুনিয়াকে দেখতে পায় এবং সে বাইরে ডিস্ট্রয় হয়ে যাওয়া দুনিয়াকে দেখে অ্যাবমিনেশন এটিকে পুরোপুরি ভাবে বিশ্বাস করতে শুরু করে এই দুনিয়াটি আসলে পুরোপুরি ভাবে ধ্বংস হয়ে গিয়েছে। এই জন্য সে মোডকের কথাগুলোকেও বিশ্বাস করে নেয়। এরপরে অ্যাবমিনেশন দুঃখী হয়ে সমুদ্রের কিনারাতে বসে পড়ে। তখনই সে জলের মধ্যে কিছুকে দেখতে পায়। জলের হঠাৎ কম্পনের জন্যই সে দাঁড়িয়ে পড়ে। তখনই ওই জায়গার মধ্যে অ্যাটলান্টের কিছু সৈনিক এসে যায়। তারা অ্যাবমিনেশনকে নিজের সাথে চলে যাওয়ার জন্য বলে, কিন্তু অ্যাবমিনেশন তাদের সাথে যাবে না এটিকে বলে দেয়, যার ফলে অ্যাবমিনেশনের বিরুদ্ধে ওই সমস্ত সৈনিকগুলো নিজেদের গানকে ফায়ার করতে শুরু করে। এখানে অ্যাবমিনেশন এবং সোলজারদের মধ্যে খুবই একটি ভয়ঙ্কর লড়াই চলতে থাকে। কিছুক্ষণ ধরে লড়াই চলার পর অ্যাবমিনেশন ওই সমস্ত সৈনিকদের মধ্যে একটি সৈনিকের হাত থেকে গানকে কেড়ে নেয় এবং সে তার উপরে গান পয়েন্ট করে বলতে থাকে বলো তোমাকে এই জায়গার মধ্যে কে পাঠিয়েছে? তখনই ওই সোলজারটি বলতে থাকে আমাকে ছেড়ে দাও, আমি তো শুধুমাত্র অর্ডারকেই ফলো করছিলাম, শুধুমাত্র তোমাকে ধরার জন্য, আমরা তো আসলে অন্য কারোর কথাকে শুনছিলাম। তখনই অ্যাবমিনেশন যখন জিজ্ঞাসা করে বলো তুমি আমাকে কে ধরতে পাঠিয়েছে, তখনই পিছন দিক থেকে আওয়াজ আসে আমি। অ্যাবমিনেশন যখন পিছনের দিকে তাকায় তখন সে নেমোরকে দেখতে পায়। নেমোর বলতে থাকে আমার লোকেরা আসলে তোমাকে নয় বরং হাল্কে ধরতে এসেছিল, যেহেতু তোমাকে দেখতে অনেকটা হাল্কের মতো এই জন্যই আমার লোকেরা তোমাকে হাল্ক মনে করতে থাকে। এরপরে নেমোর অ্যাবমিনেশনকে একটি ওষুধ দেয় যাতে সে জলের মধ্যেও শ্বাস নিতে পারে। অ্যাবমিনেশন যখনই ওই ওষুধকে খেয়ে নেয় তখন নেমোর তাকে সমুদ্রের মধ্যে নিয়ে যায়। নেমোর অ্যাবমিনেশনকে নিজের রাজত্বে নিয়ে এসে বলতে থাকে পুরো দুনিয়া নিউক্লিয়ার বিস্ফোরণের জন্য ধ্বংস হয়ে গিয়েছে এবং মানুষের রাজত্ব পৃথিবী থেকে শেষ হয়ে গিয়েছে, এই জন্যই আমি কিং অফ দ্য অ্যাটলান্ট এই পুরো দুনিয়ার উপরেই রাজত্ব চালাতে চাই। কিন্তু হাল্ক আমার রাস্তার মধ্যে আসছে, হাল্ক পৃথিবীর মধ্যে আবার মানুষদেরকে নিয়ে আসছে যাতে পৃথিবীর মধ্যে আবার মানুষেরা রাজত্ব চালাতে পারে, কিন্তু এরপরে সে পুরো মানব জাতির উপরেই রাজত্ব চালাতে চায়, কিন্তু আমি তাকে আটকে তার এই রাজত্বকে শেষ করে দেব।
এরপরে নেমর অ্যাবোমিনেশনকে হিউম্যান টর্চকে দেখায়। হিউম্যান টর্চকে সমুদ্রের মধ্যে দেখে অ্যাবোমিনেশন অনেকটাই অবাক হয়ে যায়। তখনই নেমর বলতে থাকে এই হিউম্যান টর্চটি আসল নয়, আসলে কে আর্টিফিশিয়ালি তৈরি করা হয়েছে এবং এখন থেকে সেই আমার জন্য কাজ করবে, সেই আমার জন্য হালকে এই জায়গার মধ্যে নিয়ে আসবে। এরপরে আমি হালকে শেষ করে দেব। এর পরের সিনে আমরা মাইস্ট্রোকে দেখতে পাই, যে মিনিস্টারের সাথে কথা বলে মহলের ভেতরে আসছিল। এখানে মিনিস্টার মাইস্ট্রোকে জিজ্ঞাসা করতে থাকে ডক্টর ডুম কি মারা গিয়েছে। এর উত্তরে মাইস্ট্রো বলতে থাকে যখন আমার সাথে তার লড়াই হয়েছিল তখন সে আমার কাছ থেকে ভয়ে পালিয়ে যায়, হয়তো সে এখন নিজের রাজত্ব ল্যাডবেরিয়ামের মধ্যে চলে গিয়েছে, কিন্তু কোনো ব্যাপার নয়, তাকে ওই জায়গার মধ্যেই থাকতে দাও। এরপরে আমরা ডক্টর ডুমকে দেখতে পাই, যে নিজের ল্যাডবেরিয়ামের ক্যাসেলের মধ্যে উপস্থিত ছিল, যেখানে সে খুবই ইনজেড অবস্থার মধ্যে ছিল। সে এখানে হুইল চেয়ারের মধ্যেই বসেছিল। সে এখানে প্ল্যান করছিল সে মাইস্ট্রোকে কেমন ভাবে মেরে তার কাছ থেকে রিভেঞ্জ নিবে। এরপরে মিনিস্টার একটি সিক্রেট রুমের মধ্যে চলে আসে এবং সে সোজা নেমরের সাথে কন্ট্যাক্ট করে। এখানে আমরা জানতে পারি যে মিনিস্টার আসলে নেমরের লোক, যার আসল নাম ছিল টোরো, এবং সে মাইস্ট্রোর সমস্ত তথ্যকেই তাকে দিয়ে থাকে, যেমন মাইস্ট্রো কোথায় কোথায় গিয়েছে এবং সে কি করছে। এবং সে নেমরকে বলতে থাকে মাইস্ট্রো এখন ওই এক্সপেরিমেন্টাল ল্যাবের মধ্যে পৌঁছে গিয়েছে যেখানে তাকে 100 বছরের জন্য রাখা হয়েছিল। এর পরের সিনে আমরা মাইস্ট্রোকে দেখতে পাই যে ওই এক্সপেরিমেন্টাল ল্যাবের পাশে কোনো একটি রিডিং কে চেক করছিল। তখনই তার উপরে হিউম্যান টর্চ অ্যাটাক করে দেয়। এই হিউম্যান টর্চটিকে আসলে নেমর পাঠিয়েছিল। এখানে তাদের দুজনের মধ্যেই খুবই একটি ভয়ঙ্কর লড়াই চলতে থাকে, কিন্তু তখনই লড়াই করার সময় হিউম্যান টর্চ ওই জায়গা থেকে পালাতে থাকে, যেটিকে দেখার পর মাইস্ট্রো তার পিছু করতে থাকে। হিউম্যান টর্চ মাইস্ট্রোকে জলের মধ্যে নিয়ে আসে এবং সে তাকে সোজা নেমরের কাছে নিয়ে চলে যায়। মাইস্ট্রো আসলে সমস্ত দেয়ালকে ভেঙে নেমরের কাছে পৌঁছে যায়, যেখানে এসে যাওয়ার পর নেমর মাইস্ট্রোকে তার সমস্ত কথাগুলোকে মেনে নেওয়ার জন্য বলতে থাকে, কিন্তু মাইস্ট্রো নেমরের অপমান করতে থাকে, এমনকি সে তার উপরে হাসতেও শুরু করে দেয়। তখনই নেমর নিজের একটি মনস্টারকে ব্যবহার করে মাইস্ট্রোর উপর অ্যাটাক করে দেয়, যেই মনস্টারটি মাইস্ট্রোকে ধরে নেয়, কিন্তু মাইস্ট্রো ওই মনস্টারের সাথে লড়াই করে তাকে ইনজার্ড করে দেয়। তখনই এই সমস্ত দৃশ্যকে দেখার পর নেমরের ছেলে ওই জায়গার মধ্যে চলে আসে এবং সে মাইস্ট্রোর সাথে লড়াই করতে শুরু করে। এরপরে নেমরের সোলজার গুলো মাইস্ট্রোর উপর অ্যাটাক করে দেয়, কিন্তু মাইস্ট্রো ওই বড় সি মনস্টারকে ধরে তাদের উপর ছুঁড়ে মারে, যার ফলে নেমরের ছেলেও ওই বড় মনস্টারের নিচে পড়ে যায়। নেমর এই দৃশ্যকে দেখার পর খুবই রেগে যায় এবং সে নিজের ট্রাইডেন্টকে ব্যবহার করে মাইস্ট্রোর উপর অ্যাটাক করতে শুরু করে, কিন্তু তখনই নেমর, হিউম্যান টর্চ এবং অ্যাবোমিনেশন টেলিপোর্ট হয়ে যায় এবং তারা সোজা ডক্টর ডুমের কাছে চলে আসে। ডক্টর ডুম তাদের সাথে দেখা করার জন্য চলে আসে, কিন্তু সে তাদের সামনে আসার পরেই মাটিতে পড়ে যায়, কারণ মাইস্ট্রো ডক্টর ডুমকে খুবই বেশি প্রমাণে ইনজার্ড করে দিয়েছিল এবং ডক্টর ডুম এখনো পর্যন্ত রিকভার হতে পারেনি। এখানে ডক্টর ডুম তাদের তিনজনকে বলতে থাকে সে মাইস্ট্রোর কাছ থেকে রিভেঞ্জ নিতে চায়, যেহেতু মাইস্ট্রো তাদের সবার শত্রু, এই জন্যই মাইস্ট্রোকে মারার জন্য তাদেরকে একসাথে আসতে হবে। এরপরেই তারা এই কথাতেও রাজি হয়ে যায়। এখান থেকে নেমর সোজা সমুদ্রের মধ্যে চলে যায়, যেখান থেকে সে খুবই বড় একটি সি মনস্টারকে জাগিয়ে দেয়। এরপরে ডক্টর ডুম অ্যাবোমিনেশনকে মাইস্ট্রোর সাথে লড়াই করার জন্য পাঠিয়ে দেয়। এরপরে অ্যাবোমিনেশন মাইস্ট্রোর কাছে গিয়ে তার সাথে লড়াই করতে শুরু করে, কিন্তু ওই লড়াইয়ের মধ্যে মাইস্ট্রো অ্যাবোমিনেশনের অবস্থাকে খুবই খারাপ করে দেয়। যখনই অ্যাবোমিনেশন ওই লড়াইকে হারতে থাকে তখনই নেমর নিজের সি মনস্টারকে নিয়ে ওই জায়গার মধ্যে চলে আসে এবং সে মাইস্ট্রোর উপর অ্যাটাক করতে শুরু করে। ওই সি মনস্টারের সাথে লড়াই করার সময় মাইস্ট্রো তার উপরে অনেকগুলো অ্যাটাক করতে থাকে, কিন্তু ওই সি মনস্টারটি মাইস্ট্রোর উপর ভারী পড়তে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই ল্যাডবোরিয়ামের মধ্যে থাকা ডক্টর ডুম এই দৃশ্যকে নিজের কম্পিউটারের মধ্যে দেখছিল এবং সে ওই ফাইটকে খুবই ভালোভাবে লক্ষ্য করছিল। এরপরে আমরা ওই সি মনস্টারকে দেখতে পাই যে মাইস্ট্রোর সাথে লড়াই করার সাথে সাথে সে আশেপাশে সবকিছুকেই ধ্বংস করে দিচ্ছিল, এবং যখনই একটি লেডি এবং তার একটি বাচ্চা ওই সি মনস্টারের পায়ের নিচেই এসে যাচ্ছিল তখনই অ্যাবোমিনেশন এই ঘটনাটিকে দেখে ওই সি মনস্টারের পাকে ধরে নেয় এবং ওই লেডি এবং তার বাচ্চাকেও বাঁচিয়ে নেয়। এটিকে দেখার পর অ্যাবোমিনেশন নেমর এবং তার সি মনস্টারের বিরুদ্ধে চলে যায়, কারণ অ্যাবোমিনেশন মনে করছিল তারা শুধুমাত্র মাইস্ট্রোর কাছ থেকেই রিভেঞ্জ নিবে এবং তারা আর কোন রকম মনস্টারকেই মারবে না। কিন্তু অ্যাবোমিনেশন এখানে দেখতে পায় নেমর সবাইকেই মেরে দিতে চায়, এই জন্যই অ্যাবোমিনেশন মাইস্ট্রোর সাথে এসে নেমর এবং ওই সি মনস্টারের সাথে লড়াইকে করতে থাকে। এরপরে মাইস্ট্রো ওই সি মনস্টারের চোখের মধ্যে একটি অস্ত্রকে ঢুকিয়ে দেয়। এর ফলে ওই সি মনস্টারটি খুবই জোরে চেল্লাতে শুরু করে। চেল্লানোর জন্যই নেমর ওই সি মনস্টারের মাথা থেকে নিচে পড়ে যায়। এরপরে অ্যাবোমিনেশন নেমরকে ধরার জন্য চলে আসে, কিন্তু অ্যাবোমিনেশন নেমরকে ধরার আগেই ডক্টর ডুম নেমরকে টেলিপোর্ট করিয়ে দেয় এবং সে নেমরকে নিজের কাছে
নিয়ে চলে আসে। এখানে এসে যাওয়ার পর নেমর ডক্টর ডুমকে রেগে বলতে থাকে আমাকে আবার ওই জায়গার মধ্যে পাঠিয়ে দাও। তখনই ডক্টর ডুম এই কাজটিকে করবে না বলে দেয়, যার ফলে নেমর ডক্টর ডুমকে উঠিয়ে তাকে ফেলিয়ে দেয়। অন্যদিকে আমরা ওই সি মনস্টারকে দেখতে পাই যে চেল্লাতে চেল্লাতে সমুদ্রের মধ্যে এসে গিয়েছিল। যেহেতু মাইস্টো এবং অ্যাবোমিনেশন তার পিছু করছিল, এই জন্য তারা দুজনেও জলের মধ্যে চলে আসে, যার ফলে মাইস্টো অ্যাবোমিনেশনকে সমুদ্র থেকে বাইরে বার করে নেয়। এরপরেই তারা দুজনে একসাথে চলে আসে এবং তারা দুজনেই নেমর এবং ডক্টর ডুমের বিরুদ্ধে চলে আসে। এরপরেই অ্যাবোমিনেশন মাইস্টোকে ডক্টর ডুমের প্ল্যানকে বলতে থাকে। ডক্টর ডুম এবং নেমর তাকে মারতে চায়। এরপরে অ্যাবোমিনেশন বলতে থাকে ডক্টর ডুম তাকে একটি ডিভাইস দিয়েছে, যার সাহায্যে সে ডক্টর ডুমের কাছে যে কোনো সময়ের মধ্যেই টেলিপোর্ট হয়ে যেতে পারে। এই জন্যই অ্যাবোমিনেশন মাইস্টোকে বলতে থাকে তুমি আমাকে টাচ করে রাখো, যাতে তুমি আমার সাথে টেলিপোর্ট হয়ে ওই জায়গার মধ্যে যেতে পারো। এরপরে মাইস্টো অ্যাবোমিনেশনকে টাচ করে নেয় এবং অ্যাবোমিনেশন ওই ডিভাইসের বাটনকে ক্লিক করে দেয়। তারা দুজনে তো ডক্টর ডুমের মহলের মধ্যে চলে আসে, কিন্তু তারা দুজনে একটি জেলের মধ্যে চলে আসে। ওখানে এসে যাওয়ার পরেই তারা দুজনেই অবাক হয়ে যায়। তখনই তাদের সামনে ডক্টর ডুমের ডিসপ্লে এসে যায় এবং সে বলতে থাকে তাদের দুজনকে আসলে ডক্টর ডুমি এই জেলের মধ্যে টেলিপোর্ট করিয়ে দিয়েছে। এমনকি সে ওই জায়গার মধ্যে খুবই একটি বিষাক্ত গ্যাসকেও ছেড়ে দিবে, যার ফলে তাদের দুজনেরই মৃত্যু হয়ে যাবে। ওই গ্যাসের জন্যই তারা দুজনে ছটফট করতে শুরু করে। তখনই মাইস্টো আবার নিজের হিউম্যান ফর্মে চলে আসে এবং সে ওই জেল থেকে বাইরে চলে আসে। এরপরে সে আবার মাইস্টোতে পরিবর্তন হয়ে গিয়ে ওই জেলকেই ভেঙে দেয়, যার ফলে সে অ্যাবোমিনেশনকেও বাঁচাতে পেরে যায়। এরপরে তারা দুজনেই ওই জায়গা থেকে পালাতে থাকে। তাদের দুজনকে পালাতে দেখে ওই জায়গার মধ্যে ডক্টর ডুম, হিউম্যান টর্চ এবং নেমর চলে আসে, যার ফলে তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। কিন্তু ওই লড়াইয়ের মধ্যে অ্যাবোমিনেশন লুকিয়ে লুকিয়ে ডক্টর ডুমের সিক্রেট বেসে চলে আসে, যেখানে সে পৌঁছে গিয়ে সমস্ত কন্ট্রোলকেই নিজের হাতের মধ্যে নিয়ে নেয়। মাইস্টোর সাথে লড়াই করার সময় ডক্টর ডুম যখন জানতে পেরে যায় ওই জায়গার মধ্যে অ্যাবোমিনেশন নেই, তখনই অ্যাবোমিনেশন ওই বেস থেকে হিউম্যান টর্চকে পুরোপুরি ভাবেই ওভারলোড করে দেয়। ওভারলোড হয়ে যাওয়ার জন্য হিউম্যান টর্চ ওই জায়গার মধ্যে ব্লাস্ট হয়ে যায় এবং ওই ব্লাস্টের জন্য ডক্টর ডুমের মহলটিও পুরোপুরি ভাবে ধ্বংস হয়ে যায় এবং ভেতরের মধ্যে থাকা সমস্ত মানুষই আসলে মারা যায়। এর পরের সিনে আমরা আবার মাইস্টোকে দেখতে পাই যে নিজের সিংহাসনের মধ্যেই বসেছিল এবং আমরা জানতে পারি ওই ব্লাস্টের জন্য সবাই মারা যাওয়ার পরেও মাইস্টো ওই ব্লাস্ট থেকে নিজেকে সার্ভাইভ করে নিতে পেরে যায়। এরপরে সে আবার সবার উপর রুল করতে থাকে। এরপরে অনেকটা সময় পেরিয়ে যায় এবং মাইস্টো এমন ভাবেই ডেস্টোপিয়ার উপর রুল করতে থাকে। মাইস্টো বছরের পর বছর ডাস্টোপিয়ার উপর রুল করতে থাকে এবং সে নিজের কিংডমের লোকের উপর নিজের ইচ্ছে অনুসারে জুলুম করতে থাকে। কিন্তু মাইস্টোর এই সমস্ত জুলুমের জন্যই ডাস্টোপিয়ার মধ্যে থাকা অনেকগুলো মানুষই রেবেলসে পরিবর্তন হয়ে যায় এবং তারা ধীরে ধীরে মাইস্টোর বিরুদ্ধে যেতে থাকে এবং এই সমস্ত রেবেলসদের মধ্যে রিক জোন্স এর গ্র্যান্ডডটার জ্যানিস জোন্স এবং তার কয়েকটি সাথীও ছিল। কিন্তু মাইস্টো নিজের পুরো আর্মিকেই তাদের পিছনে ছেড়ে দেয় এবং সে তাকে মারার অর্ডারকেও দিয়ে দেয়। এমন ভাবে রিক জোন্স এর গ্র্যান্ডডটার জ্যানিস জোন্স লুকিয়ে লুকিয়ে কোথায় যাচ্ছিল, তখনই মাইস্টোর সোলজার গুলো তাদেরকে খুঁজে নেয়। তাদের মধ্যে একজন যার নাম ছিল ডার্ক হোল্ডার, তারা তাদের মাথার মধ্যে গুলি মেরে দেয়, যার ফলে দুটো দলের মধ্যেই ফায়ারিং শুরু হয়ে যায় এবং তারা সবাই ওই সমস্ত সোলজারদের হাত থেকে বেঁচে পালাতে থাকে। এই লড়াইয়ের সময় ওই সমস্ত সোলজারের উপর একটি বিল্ডিং পড়ে যায় এবং ওই বিল্ডিংটি ভেঙে যাওয়ার পর ওই জায়গা থেকে বাইরে বেরিয়ে আসে হাল্ক। হাল্ক ওই জায়গার মধ্যে চলে এসে ওখানে সমস্ত আর্মিদেরকেই মেরে দিতে থাকে এবং সে মাইস্টোর মেশিনটাকেও পুরোপুরি ভাবে ভেঙে দেয়। কিন্তু মারা যাওয়ার আগে একটি সোলজার মিনিস্টারকে হাল্কের সম্বন্ধে সবকিছুকেই বলে দেয়। এরপরে মিনিস্টার এই খবরটিকে মাইস্টোকে দিয়ে দেয়। এখানে হাল্ক সমস্ত সোলজারকেই মেরে দেওয়ার পর জ্যানিস জোন্স একটি টানেলের সাহায্যে সে তার গ্র্যান্ডফাদার রিক জোন্স এর কাছে নিয়ে চলে আসে। এই জায়গার মধ্যেই আমরা একটি এজেন্টকে দেখতে পাই যে হাল্কের লোকেশনকে পেয়ে গিয়ে সে তার লোকেশনকে মাইস্টোকে দিয়ে দেয়। জ্যানিস জোন্স হাল্ককে সিগারেট রাস্তার মধ্যে দিয়ে নিয়ে যেতে থাকে। সে আসলে মাইস্টোর সমস্ত খারাপ কাজগুলোকেই হাল্ককে বলতে থাকে। এমনকি সে এটিও বলতে থাকে মাইস্টোর কাছে এখন ডক্টর ডুমের টাইম মেশিনও এসে গিয়েছে এবং ওই টাইম মেশিনকে ব্যবহার করে জ্যানিস জোন্স হাল্ককে ফিউচারের মধ্যে নিয়ে এসেছে যাতে সে মাইস্টোকে আটকাতে পারে। কিছু পরে তারা দুজনেই রিক জোন্সের কাছে পৌঁছে যায়, যেখানে হাল্ক রিক জোন্সের সাথে দেখা করে। রিক জোন্সকে এতটা বুড়ো দেখে হাল্ক অনেকটাই অবাক হয়ে যায়। তখনই তারা একে অপরের সাথে কথা বলতে শুরু করে। এখানে রিক জোন্স বলতে থাকে এখনের সময় সমস্ত সুপারহিরোই মারা গিয়েছে, থর, উলভারিন, ক্যাপ্টেন আমেরিকা, এখন
এখন কোন রকম সুপার হিরোই আর বেঁচে নেই, এখন এই পুরো দুনিয়ার উপরেই মাইস্ট্রো রাজ করে। এটিকে দেখার পর হাল্ক রিক জোন্সকে জিজ্ঞাসা করতে থাকে মাইস্ট্রো আসলে কে। এখানে রিক জোন্স কোন রকম উত্তরকে আর দেয়নি। অন্যদিকে মাইস্ট্রো যখন হাল্কের লোকেশনকে পেয়ে যায় তখনই সে মাটিকে ঘুরতে ঘুরতে হাল্কের লোকেশনের কাছে পৌঁছে যায়। রিক জোন্সের সাথীরা যখনই মাইস্ট্রোর এখানে এসে যাওয়া রেড অ্যালার্টকে পেয়ে যায় তখনই তারা নিজেদের গানকে নিয়ে রেডি হয়ে যায় এবং মাইস্ট্রো এসে যাওয়ার পর রেবেলসরা তার উপর অ্যাটাক করতে শুরু করে, কিন্তু মাইস্ট্রো নিজের পাওয়ারকে ব্যবহার করে তাদের সবাইকে শেষ করে দেয় এবং সে সোজা হাল্কের সামনে এসে যায়। এখানে হাল্ক এবং মাইস্ট্রো একে অপরকে দেখতে থাকে। এখানে হাল্ক জানতে পেরে যায় মাইস্ট্রো আসলে আর কেউ নয় বরং সে হলো তার ফিউচার ভার্সন। এরপরে হাল্ক এবং মাইস্ট্রোর মধ্যে লড়াই শুরু হয়ে যায়, যার ফলে তারা লড়াই করতে করতে আন্ডারগ্রাউন্ড থেকে বাইরে চলে আসে। হাল্ক মাইস্ট্রোর উপর অনেকগুলোই অ্যাটাক করতে থাকে, কিন্তু মাইস্ট্রো যেহেতু হাল্কের থেকে অনেকটাই পাওয়ারফুল ছিল এবং তার কাছে ফাইটিং এক্সপিরিয়েন্সও যেহেতু হাল্কের থেকে অনেক বেশি ছিল, এই জন্যই সে হাল্কের উপর ভারী পড়তে থাকে। এমনকি সে তার গলাকেও ভেঙে দেয়, যার ফলে এই জায়গার মধ্যে হাল্ক অজ্ঞান হয়ে যায়। এরপরে হাল্কের যখন জ্ঞান ফেরত চলে আসে তখন সে নিজেকে মাইস্ট্রোর মহলের মধ্যে দেখতে পায়। এখানে হাল্ক ওঠার অনেকবারই চেষ্টা করতে থাকে, কিন্তু সে কোনোভাবেও উঠতে পারছিল না, কারণ মাইস্ট্রো হাল্কের ব্যাকবোন এবং গলাকে ভেঙে দিয়েছিল। এরপরে মাইস্ট্রো হাল্কের সামনে এসে যায়। সে এই জায়গার মধ্যে হাল্কের খবরকে জিজ্ঞাসা করতে থাকে, কিন্তু হাল্ক মাইস্ট্রোকে দেখে খুবই রেগে যেতে থাকে। সে বলতে থাকে, আমি যদি দাঁড়াতে পারতাম তাহলে আমি সব থেকে প্রথমে নিজেকেই মেরে দিতাম, যার ফলে তুমিও পুরোপুরি ভাবে শেষ হয়ে যেতে। এটিকে শোনার পরেই হাল্ক মাইস্ট্রোকে একটি গান দিয়ে দেয়। এরপরে মাইস্ট্রো বলতে থাকে, এই ব্যাপার, এই গানকে নিয়ে তুমি নিজেকে শেষ করে দাও, কিন্তু একটি কথাকে সবসময় মনে রাখবে, তুমি শেষ হয়ে যাওয়ার পরেও আমি কখনোই শেষ হব না, কারণ যখনই তুমি নিজেকে মেরে দিবে তখনই একটি নতুন টাইমলাইন শুরু হয়ে যাবে যার মধ্যে হাল্ক মারা যাবে, যার ফলে আমার টাইমলাইনের মধ্যে এর কোনো কিছুই ইম্প্যাক্ট পড়বে না। এরপরেও তুমি কি নিজের জীবনকে নিয়ে নিতে চাও? মাইস্ট্রোর এই কথাকে শোনার পর হাল্ক অবাক হয়ে যায়। যখন মাইস্ট্রো হাল্ককে গানকে ফায়ার করার জন্য বলে তখন হাল্ক আর নিজেকে গুলি মারতে পারেনি। এরপরেই তার হাত থেকে গান নিচে পড়ে যায়। এখানে মাইস্ট্রো হাল্ককে নিজের সাথে নিয়ে নেওয়ার অনেক চেষ্টা করতে থাকে। সে হাল্ককে পুরো নিজের কিংডমের মধ্যেই ঘোরাতে থাকে, এমনকি সে তার সাথে লাঞ্চ করে তার সাথে সেলিব্রেশনও করতে থাকে। এরপরে মাইস্ট্রো হাল্ককে অফার করে সে যেন তার সাথে এসে যায়, যার ফলে তারা দুজনে মিলে এই পুরো দুনিয়ার উপরেই রাজ করবে। এরপরে হাল্ক বলতে থাকে সে এটিকে চিন্তা করে পরে বলবে। এরপরে হাল্ক যখন নিজের রুমের মধ্যে ঘুমিয়েছিল তখন মিনিস্টার ওই জায়গার মধ্যে এসে গিয়ে হাল্ককে মারার চেষ্টা করতে থাকে, কিন্তু তখনই দা মিনিস্টারের পেছনে একটি রেবেল সোলজার এসে যায়। সে আসলে মিনিস্টারকে এই বন্দুককে নিচে রাখার জন্য বলে দেয়। এরপরে হাল্ক জেগে গিয়ে মিনিস্টারের গানকেও ভেঙে দেয়। এখানেই আমরা জানতে পারি যে এটি সমস্ত প্ল্যান ছিল হাল্ক, রিক জোন্স এবং রেবেল সোলজারদের মধ্যে। এরপরে হাল্ক দাঁড়িয়ে গিয়ে নিজের মহলের নিচে থাকা টানেলের সাহায্যে সে সমস্ত রেবেল সোলজারকেই মাইস্ট্রোর মহলের মধ্যে নিয়ে চলে আসে। এই সময়ের মধ্যে হাল্ক নিজের পুরো ইঞ্জুরিকেই ঠিক করে নিয়েছিল। এরপরে হাল্ক মাইস্ট্রোকে ধরার জন্য তার রুমের দিকে যেতে থাকে, কিন্তু তখনই একটি খুবই বড় ব্লাস্ট হয়, যার ফলে মহলের ওই দরজাটি পুরোপুরি ভাবে ভেঙে যায় এবং ওই ব্লাস্টের জন্য হাল্ক খুবই বেশি পরিমাণে ইনজার্ড হয়ে যায়। এরপরে আমরা মাইস্ট্রোকে দেখতে পাই যে আসলে এই ব্লাস্টটিকে করিয়েছিল। মাইস্ট্রো এখানে বলতে থাকে, আমি সবকিছুই এটির সম্বন্ধে জানি, আমি জানতাম এমনটাই হতে চলেছে, এই জন্যই দেখো আমি এখন তৈরি রয়েছি। এরপরে আমরা দেখতে পাই মাইস্ট্রোর আর্মিরা রেবেলদের পুরো আর্মিদেরকেই চারিদিক থেকে ঘিরে নিয়েছে, যেখানে তাদের সবার মধ্যেই ফায়ারিং শুরু হয়ে যায়। এই সময়ের মধ্যে হাল্ক ওই টানেল থেকে বাইরে পালিয়ে যায়, যেই টানেলের সাহায্যে ওই সমস্ত রেবেল গুলো এসেছিল এবং তারা সোজা রিক জোন্সের লোকেশনের মধ্যে পৌঁছে যায়। মাইস্ট্রো যখন জানতে পেরে যায় হাল্ক ওই জায়গা থেকে পালিয়ে গিয়েছে তখন সে টানেলের সাহায্যে হাল্কের পিছু করতে থাকে এবং সে সোজা রিক জোন্সের লোকেশনের মধ্যে পৌঁছে যায়। ওখানে পৌঁছে গিয়ে মাইস্ট্রো রিক জোন্সের সাথে দেখা করে। ওখানে সে রেগে গিয়ে রিক জোন্সের উপর খুবই শক্তিশালী একটি পাঁচ মারে, যার ফলে রিক জোন্স অনেকটাই দূরে গিয়ে পড়ে যায় এবং উলভারিনের কঙ্কালগুলো রিক জোন্সের বডিকে চিড়ে দেয়, যার ফলে ওই জায়গার মধ্যেই রিক জোন্স মারা যায়। কিন্তু তখনই মাইস্ট্রোর পেছন দিক থেকে হাল্ক আসে এবং সে ক্যাপ্টেন আমেরিকার শিল্ডকে মাইস্ট্রোর উপর ব্যবহার করে, যার ফলে মাইস্ট্রো অনেকটাই দূরে গিয়ে পড়ে যায়। এখানেই তাদের দুজনের মধ্যে খুবই একটি ভয়ঙ্কর লড়াই চলতে থাকে। এখানে তারা দুজনেই একে অপরের সাথে অনেকক্ষণ ধরেই লড়াই করতে থাকে। এই লড়াইয়ের মধ্যে মাইস্ট্রো হাল্ককে খুবই খারাপ ভাবে মারে এবং লড়াই করতে করতে এমন একটি সময় এসে যায় যেখানে হাল্ক পুরোপুরি ভাবে ইনজার্ড হয়ে যায় এবং সে মাটির মধ্যে খোঁড়াতে শুরু করে দেয়। এখানে মাইস্ট্রো বলতে থাকে, তুমি আমাকে কখনোই মারতে পারবে না, কারণ হাল্ক আমি হলাম এই দুনিয়ার ফিউচার। তখনই হাল্ক কিছুটা আগে গিয়ে বলতে থাকে, মাইস্ট্রো তুমি ভুল ভাবছো, তুমি আসলে কোন রকম ফিউচার নয় বরং
তুমি আসলে একটি হিস্ট্রি যেটি এখন শেষ হতে চলেছে। এরপরে হাল্ক পাশের মধ্যে থাকা একটি বাটনকে ক্লিক করে দেয়। এই বাটনটি আসলে ডক্টর ডুমের টাইম মেশিনের বাটন ছিল এবং এই টাইম মেশিনের সাহায্যেই হাল্ক এই জায়গার মধ্যে এসেছিল। কিন্তু হাল্ক যখন টাইম মেশিনকে ওপেন করে দেয় তখনই মাইস্টো ওই টাইম মেশিনের উপরে চলে যায়, যার ফলে মাইস্টো টেলিপোর্ট হয়ে গ্রাউন্ড জিরোর মধ্যে পৌঁছে যায়। অর্থাৎ মাইস্টো ওই জায়গার মধ্যে পৌঁছে যায় যেখানে গামা বোমের বিস্ফোরণের জন্য ব্রুস ব্যানার হাল্কে পরিবর্তন হয়ে গিয়েছিল এবং ওই টাইমের মধ্যেই গামা বোম ব্লাস্ট হয়ে যায়। মাইস্টো যেহেতু ওই গামা বোমের অনেকটাই কাছে এসে গিয়েছিল, এই জন্যই মাইস্টোর পুরো বডিও ব্লাস্ট হয়ে যায় এবং মাইস্টো এই জায়গার মধ্যেই শেষ হয়ে যায়। মাইস্টোর মারা যাওয়ার সাথে সাথে এই কমিকের কাহিনীও শেষ হয়ে যায়। বন্ধুরা, এটাই ছিল মাইস্টো কমিকের পুরো কাহিনী। এই কমিকের কাহিনীটা আপনাদেরকে কেমন লাগলো সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।